নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 31শে জুলাই বুধবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই সবথেকে বড় খবরে থাকছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই সব থেকে বড় খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বদলা নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে হামাসের মুসা আবু মারজুক বলেছেন, হানিয়ার হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাতের কিছু সূত্র জানিয়েছে, ইসমাইল হানিয়াকে ইরানের তেহরানে তার ব্যক্তিগত বাসভবনে গাইডেড মিসাইল ছুঁড়ে হত্যা করা হয়েছে। দক্ষিণ লেবাননে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলা, নিহত একজন। বাংলাদেশে মার্চ ফর জাস্টিস, সিলেট, খুলনা, বরিশালে সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ার সেল নিক্ষেপ, ঢাকায় বিক্ষোভ। প্রায় 2 সপ্তাহ পর বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেওয়া হয়েছে। কেরলের ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে, এখনও নিখোঁজ 200 জন। বেলাইন হাওড়া মুম্বাই মেল, দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ি, জানতই না নাকি রেল। 1.5 মাসের মধ্যে উত্তরে ফের ট্রেন দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আজ বুধবার সকালে এই ঘোষণা করেছে। আইআরজিসি জানিয়েছে, তেহরানে যে ভবনে হামাস নেতা ইসমাইল হানিয়া ছিলেন সেই ভবনে হামলা চালানো হয়। এতে ইসমাইল হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের বিষয়টা তদন্ত করছে আইআরজিসি এবং আজ দিনের শেষেই তদন্তের ফলাফল ঘোষণা করার কথা। ইরানের নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হামাস নেতা ইসমাইল হানিয়া তেহরানে এসেছিলেন। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তিনি বেশ কয়েকবার তেহরান সফর করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি কাতারের রাজধানী দোহায় বসবাস করতেন। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের বদলা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে হামাস এবং হামাসের মুসা আবু মারজুক বলেছেন, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না। হামাস বলেছে, বিশ্বাসঘাতক ইহুদিবাদীদের গুপ্ত হত্যার শিকার হয়ে ইসমাইল হানিয়া শহীদ হয়েছেন। আমাদের ফিলিস্তিনি জনগণের মহান সন্তানের শাহাদাতের ঘটনায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস শোকাভিভূত। একই সাথে শোকাভিভূত আরব এবং মুসলিম দেশগুলো এবং সারা বিশ্বের মুক্তিকামী জনগণ। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক বলেছেন, কাপুরুষোচিত এই হত্যাকাণ্ড বিনা জবাবে পার পাবে না। গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের রুখে দাঁড়াতে উজ্জীবিত করেছিলেন ইসমাইল হানিয়া। একইভাবে তিনি আগ্রাসন বন্ধ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহুরি বলেছে, ভাই হানিয়াকে হত্যার মাধ্যমে ইসরায়েল আমাদের লক্ষ্য অর্জনে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তবে আমি নিশ্চিত করে বলছি তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে। ফিলিস্তিনের ইসলামিক জিহাদের ডেপুটি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আল হিন্দ বলেছেন, এই হত্যাকাণ্ড শুধু ফিলিস্তিনি প্রতিরোধ এবং হামাসের জন্য হুমকি নয়, এটা ইরানের জন্যেও একটা সতর্ক বার্তা। ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল সফল হতে পারবে না। এতে তেল আবিবের বিরুদ্ধে প্রতিরোধ আরও প্রকট হবে এবং তারা পতনের দ্বার প্রান্তে রয়েছে। হানিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াউ।
তিনি বলেছেন, পৃথিবী থেকে আবর্জনা পরিষ্কারের এটাই উপায়। হামাসের মিত্রবাহিনী হিজবুল্লাহ তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, হামাসের এই মহান নেতাকে হারিয়ে আমরা শোকাহত। আমরা হামাসের সঙ্গে আমাদের অনুভূতি ভাগাভাগি করে নিচ্ছি। তার শাহাদতের জন্য আমরা গর্বিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তেহরানে হানিয়ার শাহাদত বরণ ইরান এবং হামাসের মধ্যে সম্পর্ক আরও জোরালো করবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, এই হত্যাকাণ্ডকে আব্বাস কাপুরুষোচিত এবং বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। এছাড়া হামাসকে প্রতিরোধের ক্ষেত্রে তিনি ধৈর্য ও অবিচল থাকার আহ্বান জানিয়েছেন। এই হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে মালয়েশিয়ার সরকার। দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানও জানিয়েছে দেশটা। এছাড়া সকল মহলকে সংযমী হওয়ার পরামর্শ দিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সকল পক্ষের গঠনমূলক সংলাপের মাধ্যমে এই ঘটনার শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলা হয়েছে। কাতার হানিয়ার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। দেশটা এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ বলে উল্লেখ করেছে। দেশটার পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। এই হত্যাকাণ্ডে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, আবারও প্রমাণিত হলো ইসরায়েলের নেতানিয়াহুর কোনো ধরনের শান্তি প্রতিষ্ঠার ইচ্ছা নেই। এখনই ইসরায়েল না থামলে আরও বড় সংঘর্ষের সম্মুখীন হবে তারা। সৌদি আরবের সংবাদ মাধ্যম আল হাদাতের কিছু সূত্র জানিয়েছে, ইসমাইল হানিয়াকে ইরানের তেহরানে তার ব্যক্তিগত বাসভবনে গাইডেড মিসাইল ছুড়ে হত্যা করা হয়েছে। সংবাদ মাধ্যমটার খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার তেহরানের স্থানীয় সময় রাত 11:30 ইসমাইল হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্রের ওই হামলা চালানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ফার্স নিউজ বলেছে, উত্তর তেহরানে বিশিষ্ট ব্যক্তিদের জন্য বরাদ্দ করা বাসভবনে অবস্থান করছিলেন ইসমাইল হানিয়া। এই সময় আকাশ থেকে ছোড়া অস্ত্রে তাকে হত্যা করা হয়। হানিয়া হত্যাকাণ্ড নিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরেও প্রায় একই রকমের তথ্য দেয়া হয়েছে। দক্ষিণ লেবাননে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলা। এতে ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের গ্যালিলি অঞ্চলের একটা ইহুদিবাদী কমান্ড সেন্টারে হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালায়। এই হামলায় ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এদিকে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের হিল্লেল সামরিক ঘাঁটিতে রকেট দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী গতকাল দক্ষিণ লেবাননের জিবচিট গ্রামে যে হামলা চালিয়েছে তার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এছাড়া ইসরায়েলের জাল আল আলম সামরিক ঘাঁটিতেও হিজবুল্লাহ যোদ্ধারা গোলাবর্ষণ করেছে। বাংলাদেশে মার্চ ফর জাস্টিস, সিলেট, খুলনা, বরিশালে সংঘর্ষ, লাঠিচার্জ, টিয়ার সেল নিক্ষেপ, ঢাকায় বিক্ষোভ। সারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট এবং সিএমএম কোর্টে বিক্ষোভ। এছাড়া সিলেটে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কর্মসূচিতে অংশ নেওয়া 4 জনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। সেখানে আইনজীবীদের একটা দলকে মার্চ ফর জাস্টিস লেখা ব্যানার নিয়ে স্লোগান দিতে দেখা যায়। এর আগে হাইকোর্টের মাজার রোডের সামনে 50 থেকে 60 জন শিক্ষার্থী অবস্থান নেন। পরে আরও 70 থেকে 80 জন শিক্ষার্থী যোগ দেন। এই সময় বিশ্ববিদ্যালয় শিক্ষকরা একটা মিছিল নিয়ে যোগ দিতে এলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকরা বসে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেছেন, মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছিলেন। আমরা সংহতি জানাতে এসেছি। পুলিশ আমাদের আটকে দিয়েছে, পরে আমরা বসে পড়েছি। অন্যদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকার নিম্ন আদালতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। এই সময় আইনজীবীরা আদালত প্রাঙ্গণে একটা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটা আদালত চত্বর ঘুরে সিএমএম কোর্টের প্রধান ফটকে এলে বিজিবি এবং পুলিশের বাধার মুখে পড়ে। তখন আইনজীবীরা পুলিশকে উদ্দেশ্য করে নানা স্লোগান দেন।
এর আগে দুপুর 12:40 দিকে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে তাদের কর্মসূচি শুরু হয়। এই বিক্ষোভ মিছিলে শত শত আইনজীবী অংশ নেন। উল্লেখ্য, সারা বাংলাদেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে আজ বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রায় 2 সপ্তাহ পর বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুর 2টোর পর থেকে ব্যবহারকারীরা স্বাভাবিকভাবে ফেসবুকে লগ ইন করতে পারছেন। এর আগে দুপুর 1টায় রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের সাথে বৈঠক শেষে পলক বলেছেন, বিকেলের মধ্যে চালু হচ্ছে ফেসবুক, টিকটক সহ সব সামাজিক মাধ্যম। ফলে বাংলাদেশ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব আগের মতোই নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হবে। কেরলের ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ 200। উদ্ধার কাজ এখনও চলছে। কতজন আটকে রয়েছেন, কতজন নিখোঁজ তা স্পষ্ট নয়। তার মধ্যেই আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। ফলে উদ্ধার কাজে এই বৃষ্টি বাধা হতে পারে বলে মনে করছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওয়েনাড়ের মেপ্পাড়ি এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে বুধবার সকাল পর্যন্ত 151 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। শতাধিক মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিপর্যস্ত ওয়েনাড়ের উপর থেকে এখনই বিপদ কাটছে না। মৌসুম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ওয়েনাড়ের উপর দিয়ে। কোথাও কোথাও সেই হাওয়ার গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। দুর্যোগ এবং ভারী বৃষ্টির সতর্কতার কারণে কেরলের বিভিন্ন জেলায় বুধবার বন্ধ থাকবে সব স্কুল কলেজ। পরিস্থিতি স্বাভাবিক না হলে বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে বলে সরকারি সূত্রে খবর। রাজ্যে দুদিনের শোক পালনের ডাক দিয়েছে পিনারাই বিজয়নের সরকার। অন্যদিকে ধসের কারণে রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। বেশিরভাগ জায়গায় রাস্তা ধসে গিয়েছে। ফলে পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। ভারতীয় সেনার হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে উদ্ধারের কাজে। ভারী বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে কেরলে। মনে করা হচ্ছে এই বৃষ্টির কারণে মঙ্গলবার রাত 2টো থেকে ভোর 4টের মধ্যে ওয়েনাড়ের মেপ্পাড়ি এলাকায় পরপর ধস নেমেছে। আর তার জেরেই প্রায় কাদায় মিশে গিয়েছে গোটা এলাকা। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে বহু মানুষের। কিছু বুঝে ওঠার আগেই কাদামাটিতে চাপা পড়েছেন বাসিন্দারা। একই দিনে মাত্র 4 ঘন্টায় পরপর 3বার ধস নামায় ওয়েনাড়ের চেনা পাহাড়ি এলাকার ছবি নিমেষে পাল্টে গিয়েছে। এখন পাহাড়ি এলাকা শুধু কাদামাটি ঢাকা বদ্ধভূমি। মঙ্গলবার সকাল থেকে সেই এলাকায় চলছে উদ্ধার কাজ। বাড়িঘর, দোকানের নিচে চাপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। নামানো হয়েছে সেনা। বেলাইন হাওড়া মুম্বাই মেল দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ি, জানতই না রেল। ভোরের আলো ফুটতেও তখন খানিক দেরি। ডাউনে বেলাইন হয়ে পড়ে আছে মালগাড়ি। আপ লাইনে ছিটকে গিয়েছে তার একটা বগি। সেদিকে ধেয়ে আসছে হাওড়া মুম্বাই মেল। রেলের কাছে খবর পৌঁছয়নি। সিগন্যাল গ্রিন। মাত্র 6 মিনিটের মধ্যেই সজোরে এসে মুম্বাই মেল ধাক্কা মারল দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির বগিতে। আর সেই ধাক্কায় সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয়ে পড়ল ইঞ্জিন। খেলনা গাড়ির মতো ছিটকে গেল মুম্বাই মেলের 18টা কামরা। একটা এসি কামরা উল্টে এসে পড়ল অন্যটার উপর। ঠিক যেন 1 বছর আগের বাহানাগা কাণ্ডের পুনরাবৃত্তি। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস, জলপাইগুড়িতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, গন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনার স্মৃতি এখনও ফিকে হয়নি। সেই তালিকায় এবার জুড়েছে হাওড়া মুম্বাই মেলের নাম। মঙ্গলবার ভোর 3:45 নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের। তারা রাউরকেল্লার বাসিন্দা। আহত অন্তত 22 জন। তারা চক্রধরপুরে চিকিৎসাধীন। নরেন্দ্র মোদী জামানায় রেল দুর্ঘটনা প্রায় বিভীষিকার আকার নিয়েছে। এই নিয়ে গত 1.5 মাসে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত 9টা ট্রেন। এর মধ্যে 3টে বড় দুর্ঘটনা। মৃত্যু হয়েছে 17 জনের। ফলে স্বাভাবিকভাবেই যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রেল মন্ত্রক। হাওড়া মুম্বাই মেলের দুর্ঘটনার নেপথ্যেও রেলের গাফিলতির দিকে আঙুল উঠেছে। এদিন রেল বোর্ডের চেয়ারপারসন জয়া ভার্মা সিনহাকে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে। লাগাতার ট্রেন দুর্ঘটনার জেরেই এই সিদ্ধান্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। রেলের অবশ্য দাবি এটা রুটিন বদলি। 1.5 মাসের মধ্যে উত্তরে ফের ট্রেন দুর্ঘটনা।
সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার। জুনের 17 তারিখ ফাঁসি দেওয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, প্রাণ গিয়েছিল 11 জনের। সেই ঘটনার স্মৃতি ফিকে হওয়ার আগেই বুধবার একই এলাকায় দুর্ঘটনার মুখে পড়েছে মালগাড়ি। উত্তরবঙ্গে একের পর এক ট্রেন দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেলে সেই উদ্বেগ প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আজ আরও একটা ট্রেন দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনাস্থল সেই উত্তরের ফাঁসি দেওয়ার রাঙাপানি। মাত্র 6 সপ্তাহ আগে এই একই জায়গায় আরও একটা মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। তার আরও সংযোজন যা হচ্ছে আমরা তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।